Hi Sridhar, hi Paramda. Welcome to Adda with Arif. হ্যালো। পরমদা মনে হয় ঘুম থেকেই উঠে চলে। না ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ আগে, কাজ করছিলাম তো সেটার থেকে একটু নিজেকে টেনে বার করে এনেছি, তো তার ফলে মাথাটা আর মুখটা একটু ওটার মধ্যে ঢুকে আছে। বলো। তো সব থেকে প্রথম সৃজিদাই কোয়েশ্চেন যে কিল বিল এই যে নামটা, তো আমরা তো জানি ট্যারেন্টিনোর ফেমাস সিনেমা আছে, ওটাকে ট্রিবিউট নাকি অ্যাকচুয়ালি মহারাষ্ট্রতে কিল বিল সোসাইটি বলে অ্যাকচুয়ালি একটা আছে সোসাইটি, আর নাকি এটা মানে মহারাষ্ট্রে কিল বিল ওটা কি ওটা একটা হাউজিং সোসাইটির নাম কি, আর আরেকটা হচ্ছে যে এই যে মার্চে মানে বিল যেহেতু একটা মানে মেমো মার্চে কন্ট্রাক্ট কিলার, তো সেই জন্য কিল বিল কি কারণে কিল? হ্যাঁ, ওই যেটা টিজারে মৃত্যুঞ্জয় কর বলে যে আমরা মারি তারপর বিল রেস করি, তো সেই জায়গা থেকে কিল বিল, মানে সেই কনসেপ্টটা থেকে কিল বিল। তো এই ধরনের হলিউডের নাম ইউজ করতে প্রবলেম হয় না? কারণ বিকজ আমি শুনেছিলাম যে র্যাম্বো নামটা ওরা হিন্দি সিনেমাতে ইউজ করতে পারছে না, বিকজ কিল আর বিল দুটো তো ইংরেজি শব্দ না। সো এবার তুমি যে কিল আর বিল পাশাপাশি ইউজ করো আর তার সাথে সোসাইটি অ্যাড করে দাও, ইট হ্যাজ আ মিনিং অফ ইটস ওন, কনটেক্সট অফ ইটস ওন, অসুবিধা। আর সেটা এই যে ঘটনাটা অ্যাঞ্জেলিনা জোলির লাইফের উপর, তো এটা তো অনেক পুরনো ঘটনা, অ্যাকচুয়ালি আর্লি 2000s এর নাকি লেট? না, এটা ঘটনাটা অ্যাকচুয়ালি 1994 এর। আচ্ছা। ঘটনাটা পৃথিবী জানতে পারে 2001-এ, এবং আমি জানতে পারি 2025-এ, 24-এ অ্যাকচুয়ালি, হ্যাঁ 2024-এ। আর জানা মাত্র আমি পরমকে ফোন করে, এই শোন, আসলে আমরা 13 বছর ধরেই ভাবছিলাম যে এটা প্লট কি, কোন প্লটে করা যায় ইত্যাদি ইত্যাদি। সো এইটা টুইটারে, তাও আবার টুইটারে দেখি আমি, দেন আই ওয়েন্ট read the entire interview and I thought যে বস এ তো দারুণ, মানে এরকম ইন্টারেস্টিং ঘটনা দিয়ে তো মানে, আর রিয়েল লাইফের মজা হলো যে এটা যদি আমি নিজের মাথায় লিখতাম বা মস্তিষ্ক প্রসূত হতো, তাহলে লোক মানে এটা হয় নাকি এরকম, কিন্তু এটা তো অ্যাকচুয়ালি হয়েছে। সো দ্যাট মেড ইট ইভেন মোর ইন্টারেস্টিং। আর সেই জায়গা থেকে তারপর আর কি, তারপর সেটাকে ডেভেলপ করা আর কি, এবং আনন্দকরকে কন্ট্রাক্ট কিলার হিসেবে ফেরত আনা অ্যাজ মৃত্যুঞ্জয় কর, তারপর দ্যাট দ্য রেস্ট ফলোড। পরমদা, তুমি এই যে চরিত্রটা এতদিন পরে করছো এবং এটা ডিফারেন্ট ক্যারেক্টার আর কি, তো মানে এটা অ্যাকচুয়ালি আমাদের এখনো কনফিউশন আছে ট্রেলার দেখার পরেও যে এটা ইজ ইট আ স্পিরিচুয়াল সিকুয়েল অর ইট ইজ আ ডাইরেক্ট সিকুয়েল, অ্যান্ড তুমি কিভাবে ক্যারেক্টারটার মধ্যে ডিস্টিংশন এনেছো? আমার মনে হয় সেই কনফিউশনটা একটু থাকুক পার্সোনালি, তবে এটুকু বলতে পারি যে ফ্লেয়ারটা বা যে ফ্ল্যামবয়েন্সটা আনন্দকরের মধ্যে ছিল, আমি ব্যক্তিগতভাবে বা সুজিত হয়তো চেয়েছে যে সেটাকে কন্টিনিউ করে নিয়ে যাই। আর সেটা করতে গিয়ে আমি একটা ইন্টারেস্টিং জিনিস দেখেছি, সেটা হচ্ছে যে এটা বলে রাখা ভালো যে 2011 শেষে যখন আমরা হেমলক সোসাইটি শ্যুট করেছিলাম, যখন আমি আনন্দকর প্রথমবার করি, আমায় কিন্তু মানে ওরও মনে থাকবে, মানে ওটা কিন্তু আমার জন্য একেবারে কেক ওয়াক হয়নি, মানে আমাকে কিন্তু একটু নিজেকে পুশ করতে হয়েছিল। বিশেষ করে আমার মনে আছে ওই একটা শেষের দিকে কোয়েলের সঙ্গে একটা কনফ্রন্টেশন সিন ছিল বা সিন আছে, একটা রাউন্ড ট্রলিটার স্পিডটা আস্তে আস্তে বাড়তে থাকে এবং আমারও কথা বলা স্পিডটা বাড়তে থাকে, যে কখনো শচীন তেন্ডুলকরের ব্যাটিং দেখতে পারবেন না, হ্যাঁ না তেনা ইত্যাদি। তো মানে তার আগে অবধি না আমি ওই নিজেকে কখনো অতটা ওরকম পুশ করিনি, ভেরি অনেস্টলি, মানে ও এই স্পেসে এতটা পুশ করিনি। তো সেই কারণে ওটা কিন্তু আমার একটু বেগ পেতে হয়েছিল, মানে ওই ধরনের ফ্ল্যামবয়েন্স আনতে। বাট 13টা বছর পর আমি যখন কিল বিল সোসাইটি করতে গেলাম, আমি একটা জিনিস নোটিস করলাম, সেটা হচ্ছে যে এক তো অফকোর্স অভিনেতা হিসেবে বা একজন শিল্পী হিসেবে আমার একটা বিবর্তন ঘটেছে, এটা এভলিউশন ঘটেছে। আমি আরও অনেক বেশি, মানে যে কোনো মানুষই তাই হয়, মানে অনেক বেশি এক্সপিরিয়েন্সড হয়, অভিজ্ঞ হয়, তার ক্রাফটটা আরও পলিশড হয়, সেটার জন্য নিশ্চয়ই। বাট সেটা ছাড়াও আমার মনে হয় যে কোথাও না ওই আনন্দকর করার সময় এবং তারপরে 13টা বছরে আনন্দকর যেভাবে একটা কেননা কাল্ট স্টেটাস পেয়েছে আর কি, সেইটার জন্যেই কোথাও হয়তো কোথাটা আমার ভিতরে না কোথাটা বসে আছে, ওই মানে একটা ঘাপটি মেরে ওই লোকটা আর কি। তো ওটাকে ওই ঝুলি থেকে বার করতে আমার মিনিট খানেকের বেশি লাগেনি, মানে সেটা না আমি নিজেও ঠিক জানতাম না যে অতটা এফার্টলেস জিনিসটা হবে। ইনফ্যাক্ট ও সুজিত এসে আমাকে বললো, তুই বাস আনন্দকরটা তুই তো জাস্ট মানে তুই জাস্ট বসানো আছে। আমি হ্যাঁ করলাম বটে, বাট আমিও কিন্তু শিওর ছিলাম না যে এটা হবে। বা তার মানে হচ্ছে যে ওই সময় ওই লোকটা মানে
ওই বয়সী আমি যে চরিত্রটা করেছিল সে কোথাও একটা ভিতরে ভিতরে খুব বড় ছাপ ফেলে গেছিলো, যে সেইটার কারণে কোথাও একটা আমার অন্তরাত্মার ভিতরে ওটা ঢুকে আছে। তো এটা করতে গিয়ে আমার পক্ষে মানে আমার জন্য ওটাকে চট করে বার করাটা খুব একটা কঠিন হয়নি। শ্রীদা এবারে মানে আগের বারে যেরকম একটা টুইস্ট ছিল, মানে তখন ওটা খুব শকিং ছিল যে ও অ্যাকচুয়ালি ওটা ওর ওয়ে অফ হেল্পিং পিপল, তো এবারে তুমি ওটার কিভাবে এনশিওর করছো যে একটা টুইস্ট আসবে? কারণ লোকে এক্সপেক্টই করছে যে দিস ইজ দ্য সেটআপ এন্ড অল। দেখা যাক সেটা, মানে এখন যেটা নিয়ে কথা বললে তো এটা মানে কোনো না, আমি এটা তোমাকে এই কারণে জিজ্ঞেস করলাম যে এটা কি চ্যালেঞ্জিং হয়ে যায় যে সৃজিত মুখার্জি ছবি মানে লাস্টে কিছু একটা ঘুরে যাবে, ফ্লিপ করে যাবে, তো এটা যে এক্সপেকটেশনটা এটা প্রতিবার ম্যাচ করা? হ্যাঁ, একবার ভাবছি কিছু করবো না, এরমই ছিল, এরমটাই বলেছি এবং এটাই এটাই, কোনো টুইস্ট নেই। কোনো টুইস্ট না থাকাতেও একটা টুইস্ট, সেটাও তো হতে পারে, এবারে সেটা ডাবল ব্লাফ যেটাকে বলে না। বাট আমার মনে হয় অফকোর্স মানে অ্যাঞ্জেলিনা জোলির ঘটনাটা তো খুব একটা ইটস আ ওয়ান লাইনার, রাইট? একমাত্রিক একটা ঘটনা। বললো একটা অফার করলো কন্ট্রাক্ট কিলারকে, কন্ট্রাক্ট কিলার বললো যে 2 মাস ওয়েট করো, তো আমাদের শি চেঞ্জেস এর মাইন্ড, দ্য প্ল্যান ডাজন্ট গো থ্রু, ব্যাস গল্পটা। তো এইটা তো একটা একটা সিড। এবার এটাকে নিয়ে অবভিয়াসলি নানান রকমভাবে স্ট্রাকচার করে হেমলক সোসাইটির সিকুয়েল হিসেবে আসছে, সো সেটার একটা সামঞ্জস্য রেখে চরিত্রগুলোকে ডেভেলপ করে ক্রাইসিস, নতুন ক্রাইসিস এনে, সো ওই রান্নাটা একটু ডেফিনেটলি এটা ইলাবোরেট একটা রান্না, কিন্তু সিডটাই মানে বেসিক ইনগ্রেডিয়েন্টটা এটা। তো দেখা যাক, আমার মনে হয় মানুষের ভাল লাগবে এইটুকু। আচ্ছা, একটা জিনিস আমি বলতে পারি, যদি স্ট্রাকচারের অনুপাত নিয়ে কথা হয়, যে হেমলকে যেমনি হেমলক সোসাইটি, প্রো লাইফ মেসেজ, নানান ফ্যাকাল্টি মেম্বার্স, ওর মিশন, আনন্দকরের মিশন, এই ব্যাপারটা সিংহভাগ ছিল, অ্যান্ড দ্য প্রেম ওয়াজ কোইন্সিডেন্টাল ইন দ্য সেন্স অফ ইট ওয়াজ আ সাইড এফেক্ট, দ্য বাই প্রোডাক্ট। হ্যাঁ, এবং সেটাও একদম ছবির শেষে গিয়ে উই রিয়েলি মানে এখানে কিন্তু প্রেমের অনুপাতটা অনেক বেশি, মানে এটা কিন্তু মানে ডিস্ট্রিবিউশনটা, দ্য মিশন অ্যান্ড দ্য লাভ স্টোরি, এই অনুপাতটা কিন্তু এখানে অনেক বেশি ব্যালেন্সড এবং ইভেন। হেমলকে ব্যাপারটা একটু লপসাইডেড ছিল স্ট্রাকচারেরই, আমি তোকে এইটুকু বলতে পারি। পরমদা, সেবারে যখন তুমি হেমলক সোসাইটি করেছিলে, কোয়েল মল্লিক তোমার কোস্টার ছিল, সেই সময় শি ওয়াজ ডুইং লট অফ কমার্শিয়াল মুভি, সেখানে মিটারটা আলাদা হয় অভিনয় করবা, তো সেখানে তুমি কাজ করছিলে। তার আগে কোয়েল মল্লিক করেছে কিছু হিট লিস্ট করেছিল সন্দীপ রায়ের সাথে, আরও কয়েকটা করেছিল, বাট অনেক গ্যাপে। সেই সময় শি ওয়াজ মোস্টলি ডুইং কমার্শিয়াল মুভিজ, আর এখানেও কৌশানী মুখার্জি ইজ কামিং ফ্রম দ্যাট কাইন্ড অফ জোন। তো সেখানে পারফরমেন্স দেওয়ার সময় কি মানে তুমি কখনো এরকম হয় যে মানে ওই দুজনের মিটারটা সেম জায়গাতে আনা? দেখো, এটাতে একটু আমি একটু খোলসা করা প্রয়োজন এখানটাতে। মানে আমরা যখন হেমলক করেছি তখন ঠিকই কোয়েল আর কৌশানীর মধ্যে এই একটা সিমিলারিটি আছে যে কৌশানীও তথাকথিত বাণিজ্যিক বাংলা ছবির মানুষ, বাট হেমলক যখন দাঁড়িয়ে আমরা করেছিলাম সেই সময়কার বা তার আগের 10 বছরের বাণিজ্যিক বাংলা ছবি, আর আমরা যে সময় দাঁড়িয়ে কিল বিল সোসাইটি করছি তার আগের 10 বছরের বাণিজ্যিক বাংলা ছবির মধ্যে একটা আকাশ পাতাল ফারাক আছে। মানে আমার এখনও মনে আছে যে মানে কোয়েলকে নিয়ে আমরা, মানে কোয়েল আর আমি একবার ইয়েতে শ্যুট করছিলাম ওই হেমলকের জন্যে, কী নাম জায়গাটার, ওই না ওই হাওড়ার ওখানে, ওই আরে সাঁতরাগাছির ওখানে যেটা ডান দিকে, লেকল্যান্ড কান্ট্রি, না লেকল্যান্ড কান্ট্রি ক্লাব বোধহয়, হ্যাঁ ওটার তাই বোধহয় নাম। তো সেখানে আমার ফিল্ম সিটিটা যেখানে আমরা তৈরি মানে দেখিয়েছিলাম, আমার মনে হচ্ছে তার বাইরে না মানে পাঁচিলের ওপর দিয়ে মানে কোয়েলকে দেখার জন্য একটা কি বলবো, মানে একটা 1000 লোকের একটা ভিড় তৈরি হয়েছিল আর কি, যেখান থেকে আমরা ওকে ইয়ার্কি মারতাম ওর সঙ্গে। আমি টলি কুইন আজও টলি কুইন বলি আমি কোয়েলকে। হ্যাঁ, এবং তারপর আমরা সেই সময় ওর ওই 100% লাভ বলে ছবিটা জাস্ট বেরিয়েছিল, তো আমরা ওই নাচের স্টেপটা করতাম ইত্যাদি আর কি, ওই জামার ভিতরে হাত ঢুকিয়ে কি একটা, তো ওটা করতাম মজা করে। তো মানে বাণিজ্যিক বাংলা ছবি সেই সময় একটা অন্য জায়গায় ছিল। হ্যাঁ, আনফর্চুনেটলি কৌশানী সেই শোনার সময়টা পাইনি আর কি। কৌশানী যে সময় বাণিজ্যিক বাংলা ছবি করতে আরম্ভ করেছে সে সময় বাণিজ্যিক বাংলা ছবি কমপ্লিটলি ডাউনফল হয়ে গেছে, মানে ডাউনফলের মুখে না, ডাউনফল হয়ে গেছে। ইনফ্যাক্ট মানে বাণিজ্যিক বাংলা ছবি এই গত 1-2 বছরে হয়তো বা
তাকে টেনে তোলার একটা চেষ্টা দেখা গেছে সিগনিফিকেন্টলি কিছু কিছু নতুন ধরনের বাণিজ্যিক বাংলা ছবির মধ্যে দিয়ে আর কি। তো দুটোর মধ্যে কম্প্যারিজন টানলে হবে না। এক নম্বর, কোয়েল যেরকম সমস্ত মানে বড় 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 ছবি করে হেমলক করতে এসেছিল সেটা কৌশানীর হয়নি। কৌশানীর কিটিতে যে ছবিগুলো আছে সেগুলো মানে কৌশানীকে আমরা কিন্তু অ্যাকচুয়ালি আচ্ছা কৌশানী অভিনয় করতে পারে এই জিনিসটা আমরা কিন্তু বছর দুয়েক হলো নোটিস করতে আরম্ভ করেছি। আবার প্রলয়ের আগে কিন্তু আমরা খুব একটা মানে কৌশানীকে সবাই আমরা চিনি, খুব মিষ্টি দেখতে একটা মেয়ে, গ্ল্যামারাস একটা মিষ্টি দেখতে মেয়ে, একটা সৌন্দর্য বিউটি পেজেন্ট থেকে এসেছে, মডেল ছিল অনেক দিন একটি গয়নার কোম্পানির, এরমভাবেই জানতাম। It's only since আবার প্রলয় in 2023 that we started taking notice of her as an actress. But কোয়েলের ক্ষেত্রে কিন্তু তা ছিল না। কোয়েল কিন্তু অলরেডি একজন সুপ্রতিষ্ঠিত মানে সুপারস্টার আর কি ছিল যখন হেমলক করেছি আর কি। তো দুটোর মধ্যে ফারাক আছে। না তুমি মানে পারফরমেন্স ওয়াইজ কি কোনো দেখো পারফরমেন্সটার ক্ষেত্রে এটা কেন ম্যাটার করে তার কারণটা হচ্ছে যে এটা ভালোও আছে এটার খারাপও আছে। খারাপটা আগে বলিনি যে কোয়েলের ক্ষেত্রে আমার মনে হয় যে কোয়েল যে ধরনের ছবি করে যতটা প্রতিষ্ঠা পেয়েছিল সেখান থেকে হয়তো বা হেমলকের জন্যে হয়তো চালানা হলেও সুজিতকে হয়তো বেশি জানি না সেটা সুজিত বলতে পারবে কি খাটতে হয়েছিল। বিকজ কোয়েল তো তখন মানে একটা মানুষ যে জিনিসটা করে অতটা প্রতিষ্ঠা অতটা স্টারডাম পায় তখন তো সেটাকেই ধ্রুব সত্যি বলে মনে হয়, রাইট? হ্যাঁ, এবং সেটা খুব ভালো, সেটা তো খারাপ না। মানে কোয়েল যে লেভেলে মানে হার কমিক টাইমিং ইন দ্য কমার্শিয়াল ফিল্মস ইজ ইম্প্যাকেবল অ্যাবসলিউটলি। হ্যাঁ, তো সেটা থেকে একদম একটা অন্য জিনিস। আমার মনে আছে আমি আর কোয়েল কিন্তু আরও অনেক বেশি ওয়ার্কশপ করেছিলাম হেমলকের আগে, যতটা আমি আর কৌশানী করেছি বা যতবার বসেছি। সেটা হয়তো আমাদের সময়ের অভাবের কারণেও, সেটা হয়তো আমাদের ব্যস্ততার কারণেও। হ্যাঁ, এখানে একটা মজার জিনিস আই জাস্ট ওয়ান্ট টু অ্যাড টু হোয়াট ইজ সেইং, যে এবার কমার্শিয়াল ছবির যে উদ্দীপনাটা কমেছে সেটার সাথে আরেকটা জিনিস হয়েছে। কমার্শিয়াল ছবির অ্যাক্টিং পিচে আমরা যে ধরনের ছবি করেছি সেই অ্যাক্টিং পিচটা অনেকটা আস্তে আস্তে অসমোসিসের মতো ধীরে ধীরে ঢুকে গেছে, যার ফলে we are not having to travel that huge distance. ওই যে পিচ টু পিচ ওই যে যাত্রাটা সেটা কমে গেছে। কারণ দেখো আমরা যদি চেঞ্জ কমার্শিয়াল ছবির ডেফিনেশন বলি, লেটস সে বহুরূপী বলছে, কারণ বহুরূপীতে কৌশানী আছে। এবার যেহেতু বহুরূপী লার্জার দ্যান লাইফ কমার্শিয়াল ছবির ঘরানা, কিন্তু আবার একটা এই ঘরানারও ছবি, সো সামওয়্যার ইন বিটুইন। সো অভিনয়ের পিচটাও কিন্তু সামওয়্যার ইন বিটুইন। হ্যাঁ, মানে আমরা ধরো দশম অবতারে যে অ্যাক্টিং পিচ দেখেছি সেটাও কিন্তু সামওয়্যার ইন বিটুইন, সেটা কিন্তু খুব কম উচ্চকিত কিছু নয়, সেটাও লার্জার দ্যান লাইফ। সেখানেও ডায়লগবাজি হচ্ছে, সেখানেও একটা ফ্লেয়ার, একটা সো সেই তো ওই অ্যাক্টিং পিচটাও কিন্তু কোথাও একটা এসে ইকুইলিব্রিয়েট করে গেছে দুটো ঘরানার মধ্যে। সো হেন্স কৌশানীর হয়তো অতটা অসুবিধা হয়নি। কিন্তু অ্যাট দ্য সেম টাইম এটাও বলবো যে কৌশানী মানে আমার মনে হয় যে কোয়েলের যে অভিজ্ঞতা এবং কোয়েলের যে মানে যতটা কোয়েল অনেক শর্টেড একটা মানুষ, মানে সেটা তখনও ছিল, এখন তো আরও অবভিয়াসলি। সেই তুলনায় কৌশানীকে আমার মনে হয়েছে মানে দেখো অভিনয়টা তো একটা মানুষেরই এক্সটেনশন, আগে তো মানুষটাকে বুঝতে হবে। তো কৌশানীকে একটা মানুষ হিসেবে আমার আরও বেশি ভালনারেবল, আরও বেশি কী বলবো, আরও মানে আরেকটু মানে খুব সহজ করে বলতে গেলে আরেকটু ছেলে মানুষ মনে হয়েছে আর কি, যাকে বলে। হ্যাঁ, মানে একটু ছোটো মানে এতে। তো সেইটার জন্যে কিনা জানি না, কিন্তু মানে হয়তো বা সৃজিতের কৌশানীকে ওই সবটা মিলিয়ে মানে কৌশানী যে ছবি করেছে এর আগে যে ধরনের ছবি করে এসছে সেটা কতটা ছাপ ফেলেছে ওর ওপর, ওর যে শীতকালীন মাচার শো যেটা মাঝে মধ্যে আমিও করি সেটা কিন্তু কৌশানী অনেক বেশি করে, সেটা কতটা ছাপ ফেলেছে ওর ওপর, এর ঠিক আগে করা কাজ কতটা ছাপ ফেলেছে, এবং ওর মানসিক মানে মস্তিষ্কের মানে পরিণত মনস্কতা কতটা, সেটা কতটা ওর মধ্যে গেড়ে বসেছে, সবটা মিলিয়ে তো ডিপেন্ড করে তার পারফরমেন্সটা কেমন হবে। তো আমার মনে হয় কৌশানীর ওই ইলাস্টিক ব্যান্ডটা আরও তাড়াতাড়ি মানে পুশ হয়েছে আর কি। সো যেটার কারণে আমার মনে হয় কৌশানীর পারফরমেন্সটা খুব র, মানে তাতে না ক্যালকুলেশন কম আছে। হ্যাঁ, তাতে কোনো জায়গায় খারাপ হতে পারে, কোনো জায়গায় খুব ভালো হতে পারে। সো কৌশানী অনেক র, মানে তো সেইটা আমার ওর সঙ্গে কাজ করতে গিয়ে মনে হয়েছে।
আর পরমদা আরেকটা জিনিস, তুমি সৃজিতদার সাথে প্রথম দিকে প্রচুর কাজ করেছো, তারপর আবার একটা গ্যাপ ছিল, তারপরে মাঝখানে ওই শাহজাহান রিজেন্সি এলো, তারপরে আবার গ্যাপ হবে, চিন্তা করো না। আবার গ্যাপ, তারপরে আবার পরপর ব্যাক, মানে যখন করেছো ব্যাক টু ব্যাক করেছো, আবার একটা করে গ্যাপ এসছে বড়। তো তুমি একটা ইন্টারভিউতে গিয়ে বলেছিলে যে সৃজিত মুখার্জির একটু রেস্ট নেওয়া উচিত। হ্যাঁ, আমি এখনো বলছি, তো এখনো বলি। তো তুমি কি চেঞ্জ নোটিস করলে আর কি গ্যাপটার পরে, আবার যখন সত্যি বলে সত্যি? আমি এটা মানে ওকে আমি ধরে নিচ্ছি সামনে আমার নেই, তো এক্সিস্ট করে না, ঠিক আছে, সেভাবে না কথা বললে বলতে পারবো না। সেটা হচ্ছে আমার মনে হয় যে না অত কিছু করতে হবে না। তো সেটা হচ্ছে যে আমার মনে হয় যে গত ধরো ও তো বলছে 15 বছর কমপ্লিট হলো ইন্ডাস্ট্রিতে, হ্যানা ত্যানা ইত্যাদি, সত্যি মানে হ্যাঁ, তার আরও বছর দুয়েক আগে ও শুরু করেছে কাজ করা আর কি। সো এই সময়টার মধ্যে ছবি বানাতে আসা বাংলায়, আমার মনে হয় সৃজিত মুখার্জি ইজ দ্য শার্পেস্ট মাইন্ড, ঠিক আছে, এটা এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। এখন শার্পেস্ট মাইন্ড মানে সে দারুণ ছবি বানাবে তা নয়, কিন্তু আমি জাস্ট মাইন্ডটার কথা বলছি। আরে আমি আসছি, ধাপে ধাপে আসতে দাও আমাকে। তো ইজ দ্য শার্পেস্ট মাইন্ড, সব থেকে বুদ্ধিমান মানুষ, ওকে, সব থেকে বুদ্ধিমান, সব থেকে অ্যালার্ট, সব থেকে অ্যাওয়্যার। হ্যাঁ, তো এইখান থেকে একটা যেটা ও পেরেছিল করতে, সেটা হচ্ছে ওর যেই শার্পনেসটা। হ্যাঁ, ভালোই হলো, এক্সিস্ট করলোই না অ্যাকচুয়ালি, যেহেতু এটা একটা ইনফর্মাল গল্প করছি। তো সৃজিত কফি আনতে গেছে, মানে কফি আমি চেয়েছি কফিটা, সেটা আনতে গেছে, তাতে আমার একটু কথাগুলো বলতে হয়তো সামান্য এক আনা হলেও সুবিধা হচ্ছে, তো অ্যাকচুয়ালি নেই এখানে, সেই কারণে। এবার সৃজিত যেটা করতে পেরেছিল সেটা হচ্ছে ও অসম্ভব প্রখর মানে বুদ্ধিটাকে খুব সুন্দর করে সুচারুভাবে ও খুব সাকসেসফুল একটা ফিল্ম ফর্মুলায় ও পরিণত করতে পেরেছিল। ফর্মুলা এই কারণে বলছি, তার কারণ ওর ছবি দেখলে, এবং আমি ওকে অনেকদিন চিনি বলে জানি, যে ওর ছবি বানানোর মধ্যে বিশেষ করে প্রথম দিকে ইজ এ ভেরি ক্লিয়ার মেথড আর কি। ও কেন এই ছবিটা বানাচ্ছে, ও কী হিসেব থেকে বানাচ্ছে, কোনোটাই কিন্তু জাস্ট বানাতে ইচ্ছে করছে, আমার অটোগ্রাফ বানাতে ইচ্ছে করছে, আমার 22 বানাতে ইচ্ছে করছে বলে বানানো নয় শুধু। তার পেছনে একটা খুব বড়, খুব সুন্দর করে প্ল্যান করা একটা ইকোনমিস্টের মাথা আছে, একটা ডেটা অ্যানালিস্টের মাথা আছে। হ্যাঁ, তো সেইটার সঙ্গে একটা অদম্য প্যাশন, মানে একটা গল্প বলার, বাংলা ছবির প্রতি প্রেম, সিনেমা মাধ্যমটার প্রতি প্রেম, এই দুটোর একটা অদ্ভুত মিশ্রণ সৃজিতের মধ্যে ছিল, যে কারণে কিন্তু একটা অটোগ্রাফ, একটা 22 শ্রাবণ, একটা হেমলক, একটা জাতিস্বর, একটা চতুষ্কোণ, এই ছবিগুলো হতে পেরেছে। হ্যাঁ, তো আমার মনে হয় যে তারপর থেকে যেটা হয়েছে, যে যেহেতু ওর কাছে ওর জীবনটা কাজ, শুধুই কাজ, আমার মনে হয় যে কোনো মানুষের কাছে মানে কাজটাতে ফিরে যাওয়ার জন্যে, কাজটাতে আবার ভালোবাসার জন্যে কাজটা থেকে একটু বিচ্যুতি লাগে, একটু দূরত্ব লাগে। ওর কোনো কাজের সঙ্গে ওর কোনো দূরত্ব নেই। হ্যাঁ, যে কারণে আমার মনে হয় যে আমি সৃজিতের কাছ থেকে যে ধরনের ছবি এক্সপেক্ট করি, বা যে ধরনের ছবি, শুধু বলছি না, আমি বলছি যে মানের ছবি এক্সপেক্ট করি, সেটা হয়তো একটা পয়েন্টের পর সেটা হয়তো একটা জ্যোতিচিহ্ন পড়েছে। হ্যাঁ, তারা হয়তো একটা পাংচুয়েশন পড়েছে, ছবিগুলো আমার বা অনেকেরই হয়তো ভালো লাগেনি, এরকম কোনো কথাও নেই। সবাইকে সারা জীবন সবসময় মানে দুর্দান্ত ছবি বানিয়ে যেতে হবে বা সবার ভালো লাগতে হবে। বাট আমার মনে হয় সেটাই, যে একটা ব্রেক নিলে মাঝে মধ্যে, তখন ফিরে আসাটা আরও ভালোবাসা নিয়ে বা আরও যত্ন নিয়ে হয়। তো সেই কারণে আমার মনে হয় যে হি ক্যান মানে কাট ডাউন অন দ্য নাম্বার অফ ফিল্মস ইট ডাজ। মানে এটা তো ওরও আমার সম্বন্ধে এরকম রিডিং আছে অনেক আর কি, এবং সেই রিডিংগুলো হয়তো অনেক কটা সত্যিও আর কি। 2024-এর আগে সৃজিত যে ছবিগুলো টানা বানাচ্ছিল আর কি, তার মধ্যে আমি নিজে ওকে বলেছিলাম যে আমার ভালো লাগছে না ছবিগুলো, একমাত্র এক্স ইকুয়ালস টু প্রেম আমার ভালো ইন্টারেস্টিং লেগেছিলো। ছবিটা বাণিজ্য সফল একেবারেই নয়, কিন্তু আমার মনে হয়েছিল যে এই ছবিটার মধ্যে যে সৃজিতটাকে আমি চিনি তাকে দেখতে পেয়েছি, অদম্য রোম্যান্টিক প্যাশনেট একটা সৃজিত মুখার্জিকে দেখতে পেয়েছি। তারপরে পদাতিক আমি দেখিনি, এটা আমার ভুল, বিকজ পদাতিক আমার ধারণা, মানে আমি যাদের কাছ থেকে শুনেছি, আমি জানি লিঙ্ক পাঠানো আছে আমার কাছে, আমার দেখা হয়নি, ওটা দেখবো। তো আমার মনে হয় পদাতিক থেকে সেই সৃজিত মুখার্জিটাকে আবার একটু দেখা যাচ্ছে। হ্যাঁ, পদাতিক না দেখেই বলছি, বিকজ সত্যি বলে সত্যি কিছু নেই, ছবিটা শুটিংয়ের সময় সৃজিত যেভাবে শ্যুট করে, ওকে মানে দেখে মনে হয় যে মানে সেটা কী মনে হয় সেটা সবার জানার দরকার নেই, কিন্তু তো সেটা শ্যুটটা করার সময় একরকম, বাট ছবিটা আমি যখন গিয়ে একদম দর্শক হিসেবে যখন আমি প্রিমিয়ারে দেখলাম ছবিটা, মানে আমি কিন্তু সৃজিত মুখার্জির খুব বড় সমালোচক একজন। হ্যাঁ, আমার ছবিটা দেখে মনে হলো, আরে ছবিটা তো হেভি হয়েছে। হ্যাঁ,
আমার সত্যি বলে সত্যি কিছু নেই, আমার ইনভলভমেন্ট ব্যতি রেখে বলছি আমি, যে আমার মনে হয় সুজিতের করা ওয়ান অফ হিজ ফাইনেস্ট ওয়ার্ক আর কি, আমার পার্সোনালি মনে হয়। তো সেই জায়গা থেকে এটা আমাদের সকলের জন্য ভালো খবর, বা আমাদের বাংলা ইন্ডাস্ট্রির জন্য ভালো খবর, ভারতীয় চলচ্চিত্র জগতের জন্য ভালো খবর, যদি যে সুজিতটাকে আমরা চিনতাম সেই সুজিতটা যদি আবার ফেরে। একটা মানুষ তো 13-15 বছরে চেঞ্জও করে, কাজে একদম ওরম দেখতে একটা ছোট্ট ছেলে চলে আসবে তো হতে পারে না। মানে আমি বলছি যে সেই সুজিতটার মধ্যে যে গুণগুলো ছিল সেগুলোর নির্যাসগুলো মানে সময়ের নিক্তিতে নিজেকে জারিত করে তারপর আর কি যদি আবার পুনঃপ্রকাশ হয়, বা যেটা হচ্ছে বলে আমার মনে হয়। এটা কি? তো আমি ওর অ্যানালিসিসটা ডেফিনেটলি দের ইজ আ লট অফ মেরিট টু ইট। Maybe I do not agree with it completely, but there are portions where I do agree with him. Definitely একটা phase গেছে যেখানে আমার নিজেরও when I look back আমার মনে হচ্ছে there has been a fall in the quality, আবার there has been a rise, আবার there has been a fall. তো এইটা আমি ফার্স্ট মানে আমি যদি গোল্ডেন পিরিয়ড হিসেবে দেখি তাহলে 2010 থেকে 2015 I think that was the period যেটাও বলছিল যে অটোগ্রাফ, 22 হেমলক, জাতিস্বর, চতুষ্কোণ, নির্বাক, রাজকাহিনী, ওগুলোও কিন্তু 15 ছবি, মানে 10 থেকে 15 ছবি। তারপর একটা ওই বেগমজান, জুলফিকার একটা ফেজ আসে 16 থেকে 18 অগেন উমা অনওয়ার্ডস দের ইজ অ্যান আপওয়ার্ড সুইং। উমা, এক যে ছিল রাজা, শাহজাহান রিজেন্সি, বিকজ আমার খুব প্রিয় ছবি শাহজাহান রিজেন্সি, মানে ভেরি ক্লোজ টু মাই হার্ট আর কি। শাহজাহান রিজেন্সি, বিঞ্চিদা, গুমনামি, ওই জায়গাটা আবার দের ইজ অ্যান আপসুইং। তারপর আবার একটু ওখান থেকে গুমনামি অনওয়ার্ডস অ্যাগেন আই ফিল দের ইজ আ ডাউন সুইং। সেখানে কামস থিংস লাইক অ্যাকচুয়ালি আই উড সে দ্বিতীয় পুরুষের পর থেকে আই থিঙ্ক দের ইজ আ কাইন্ড অফ আ ডাউন সুইং। সো সেইটা শুরু হয়, ইট গোজ আপ টিল 22, 23, তার মধ্যে রবীন্দ্রনাথ এখানে কোনো খেতে আসেননি ইত্যাদি ইত্যাদি, এই কাজগুলো হচ্ছে। হ্যাঁ, কাকাবাবুর প্রত্যাবর্তন হচ্ছে, করতে করতে আবার এক্সিকুয়াল টু প্রেম থেকে আই থট ইট গোজ অন অ্যান আপসুইং অ্যাগেন। এবং তারপর অবভিয়াসলি পদাতিক, শেখর হোম, সত্যি বলে সত্যি কিছু নেই, এই কাজগুলো আসছে আর কি। তার মধ্যে অবভিয়াসলি ইন্টারেস্টিংলি যেটা আমাদের কথা হচ্ছিল এর আগে, যে দর্শক অদ্ভুতভাবে এখন কিন্তু এক ধরনের ছবিকে ব্যবসা সফল করে আর অন্য ধরনের ছবির জন্য ওটিটির জন্য ওয়েট করে। এবার এই যে ডিস্টিংশনটা অদ্ভুতভাবে হয়ে গেছে, তার ফলে এই 2022 থেকে 2025 এই যে আপসুইংটা, তার মধ্যে দশম আর টেক্কাও আছে অ্যাজ ব্যবসা সফল ছবি, কিন্তু সেটা ক্রিটিক্যালি অতটা ক্লেম নয়। আবার ক্রিটিক্যালি যেগুলো ক্লেম সেগুলো আবার ব্যবসা সফল না। সো এই ডিস্টিংশনটা চলে এসছে। বাট মোটের ওপর যদি আমি একটা আপসুইং বলি দুটো প্যারামিটারকে ধরে, তাহলে আবার যেটা পরম বলছে যে পদাতিক অনওয়ার্ডস, বা অ্যাকচুয়ালি আই পার্সোনালি ফিল এক্সিকুয়াল টু প্রেম অনওয়ার্ডস, ব্যাপারটা আবার মেন্টন অ্যান আপসুইং। তো আমার মনে হয় যে এটা না, ইটস লাইক দ্য ক্যারিয়ার অফ আ ব্যাটসম্যান। there are phases when you really middle the ball, মানে একদম ব্যাটে বলে হয়, you hit the ball well, you find the placement, বড় ইনিংসের খিদে থাকে, you don't get tired easily, লম্বা লম্বা ইনিংস খেলো, প্রচুর রান হয়, পার্পল প্যাচ। তারপর কয়েকদিন যায় একটু ব্যাটে বলে হয় না, যদি রানও হয় সেটা খুব দৃষ্টিনন্দন হয় না, একটু খোঁচা লেগে 4 রান হলো, একটু মিস হিটে 6 রান হয়ে গেল। আবার খুব ছোট ছোট ইনিংস, যেমন এক্সিকুয়াল টু প্রেম, ছোট্ট ইনিংস, মানে বক্স অফিসে তো খুবই ছোট ইনিংস, কিন্তু দৃষ্টিনন্দন, মানে ইনিংসটা ভালো আর কি। সো আমার মনে হয় এটা একটা ব্যাটসম্যানের ক্যারিয়ারের সাথে ইট ক্যান বি কম্পেয়ার্ড, এবং আই থিঙ্ক দ্যাট হ্যাপেন্স ইন এভরি ব্যাটসম্যান অর এভরি ক্রিয়েটার্স লাইফ। আই থিঙ্ক দের আর সুইংস, আপ ডাউন এরকম। সো আই থিঙ্ক ইটস ফাইন, মানে ইটস পার্ট অ্যান্ড পার্সেল অফ লাইফ। পরমদা, একটু কিলবিল থেকে সরে একটু এই রাত তোমার আমার একটা কোয়েশ্চেন করছি, সেই সময় তোমাকে আমার ইন্টারভিউ করার সুযোগ হয়নি, আমার খুব ভালো লেগেছে ছবিটা। তো আমি নোটিস করছিলাম তুমি যখন এরকম খুব সার্টেল ইমোশনসের ওপর ছবি হয়, খুব মাইক্রোস্কোপিক জিনিস হয়, সোনার পাহাড় হোক বা এটা, তুমি দারুণ হ্যান্ডেল করতে পারো। তা এই ধরনের ফিল্ম মেকিং, আবার তুমি আবার হাওয়া বদলের মতো ছবিও করেছো, সো দুটো খুব ডিফারেন্ট টাইপ অফ ফিল্ম মেকিং। আবার তুমি ভূতের কাজগুলোও করছো পরপর হইচইতে, সেটা প্রচণ্ড প্লট সেন্ট্রিক বা এক্সটার্নাল ফ্যাক্টরসের উপর অনেক দাঁড়িয়ে আছে। তো
কিন্তু তোমার আমার মনে হয় বেস্টটা ওইখানেই বেরোয়, বা সৌমিত্র চট্টোপাধ্যায় যে বায়োপিকটা সেখানেরও ওই ট্রিটমেন্টটা ওরকম ছিল। তো মানে ওই স্পেশালিটিটা মানে হাউ টু ক্যাপচার দোজ কাইন্ড অফ মাইক্রোস্কোপিক মোমেন্টস অ্যান্ড ইমোশন। আমার মনে হয় জীবন মেনলি, অভিজ্ঞতা, আর খুব কাছ থেকে দেখা জীবনকে নানা চেহারায়, এবং সেটার চেহারাগুলো অধিকাংশটাই ভালো নয়। এবং মানে এটা যদি আমি বলি আমার দেশ বিদেশের ছবি দেখার ফসল, এটা সর্বৈব মিথ্যে কথা বলা হবে। হ্যাঁ, সেটা হয়তো বড়জোর সেটা হয়তো জীবনকে দেখার চোখটাকে কিছুটা সেট করতে পারে, দ্যাটস ইট, এছাড়া আর কিছু না। আমার মনে হয় জীবন, এবং তুমি যেটা বলছো সেটা আমি একদম তোমার সঙ্গে 100% সহমত, যে একটা সোনার পাহাড় বা একটা অভিযান বা একটা এই রাত তোমার আমার হচ্ছে আরও আমি আর কি, মানে আমি মানুষটার কাছাকাছি। আর একটা নিকষ ছায়া, একটা পর্ণসবরী সাপ, এমনকি হাওয়া বদল, আমি সেটাও আমি, আমার একটা অন্য মানুষ, আমার ভেতরে থাকা একটা অন্য মানুষ। দেখো লড়াইটা ধরছে না, লড়াইটাকে আমি আমার ক্যারিয়ারে আমি পার্সোনালি আমি নিজেকে ওটাকে মানে কিছু কিছু লোক হয় না যারা তাদের মনে করে যে ইটস এ মানে মিসড অপরচুনিটি আর কি ভীষণভাবে, তো আমি আর কাউকে দোষ না দিয়ে নিজেকে দোষ দিই ওটার জন্য। সিনেমাটা তো ভালো সিনেমা ছিল। মানে সেটা তুমি বলছো, আমি যদি এখন লড়াই দেখতে বসে আমি দেখবো না ছবিটা বসে, মানে আই এম ভেরি ব্রুটালি স্পিকিং। কিন্তু কি আমি যেটা ওকে বলেছিলাম যে লড়াইয়ের আমি এক সেকেন্ড শেষ করে থট প্রসেসটা কেটে যাবে। হ্যাঁ, এটা হচ্ছে যে সেটাও আমি ভেরি মাচ আমি লড়াইটাকে আমি সব কিছু থেকে বাদ রাখছি, এই কারণে আমার মনে হয় যে ওটা কোনো ধর্তব্যের মধ্যে আমি এই মুহূর্তে আনতে চাইছি না। যে থেকে হচ্ছে নিকষ ছায়া বা পর্ণসবরীর সাপ কিন্তু একই যত্ন নিয়ে বানানো, এবং যে কারণে ওগুলো সফল। হ্যাঁ, এবার ওটা হয়তো আরেকটু পেশাদার আমি, এটা আর এরা তোমার আমার বা সোনার পাহাড় হয়তো আরও ব্যক্তিগত আমি, এই দুটোর মধ্যে ফারাকটা এটা। এবার সময়ের সঙ্গে, অভিজ্ঞতার সঙ্গে এবং ডিটারমিনেশনের সঙ্গে এটা আমাকেও ঠিক করতে হয়েছে, বা আমি ঠিক করেছি বাই চয়েস, যে এই যে ব্যক্তিগত আমিটা আমি যতটা কেয়ারফুলি বানাবো যতটা ভালো হবে, যেটা পেশাদার আমি সেটা যদি তার থেকে একটু কম খারাপ হয়ে যায় বাঁহাতে যেন সেটা বানানো না হয়। হ্যাঁ, পেশাদার আমিটাকে আমি ততটাই ভালোভাবে বা আরও বেশি যত্ন করে প্রবাবলি বানাই, বিকজ ওইটাও আমি ভেরি মাচ আর কি। না বরং একটা জাস্ট ছোটো জিনিস সেখান থেকে ধরে নাও, এই পর্ণসবরী সাপ তুমি ডিরেক্ট করছো, তো ওখানে তো মানে পুরোটাই লাইটিং, কীভাবে তোমার ক্যামেরা, কীভাবে তুমি সাউন্ডটা ইউজ করছো সেগুলোর উপর দাঁড়িয়ে, বিকজ ইটস আ হরর, ট্রিটমেন্টের উপর দাঁড়িয়ে আছে। আর এখানে কি মানে এই ধরনের যেগুলো পার্সোনাল ছবি তুমি বলছো সেগুলোর ক্ষেত্রে কি মানে মোর অফ দ্য পারফরমেন্স, মানে একটার পরম্রত না অরিত্র, এইটা না তোমাকে এটা বুঝতে গেলে তোমাকে আর একটু সিনেমার ক্রাফটটাতে একটু অভিজ্ঞ হতে হবে, শুধু শুয়ে শুয়ে রিভিউ করলে হবে না, বুঝতে পেরেছো? যে কারণটা বলি তা এটা হচ্ছে যে হরর মানে লাইটিং আর শুধু ক্রাফট, আর পার্সোনাল ড্রামা মানে সেটাই শুধু জীবন। তাহলে তোমাকে বলবো যে তুমি তো এখন ছবি লিখছো, তাহলে আর একটু পড়াশোনা করো ছবি লেখা নিয়ে, বিকজ হরর না, শেষ করিনি, সেটা হচ্ছে যে তার কারণটা হচ্ছে হরর, পৃথিবীর শ্রেষ্ঠ হরর ছবিগুলো দে আর সেগুলো মানুষের মনস্তত্ত্বের সব থেকে বড় বড় দলিল। হ্যাঁ, প্রথম 5টা হরর ছবির পৃথিবীর মধ্যে 1 নম্বরটার নাম বলতে পারবে? ধরো ক্রিটিক্যালি অ্যাক্লেম, একটা নাম বলো, তোমায় জিজ্ঞেস করছি। মানে আগেকার দিনের না, আগে ফাঁকে না, সব আমি গত 50 বছরের সিনেমার ইতিহাস। ওকে, এখানেই দেখো, তুমি কি বললে যেটা তোমার ক্রাফট লাইটিংয়ের দিকে তোমার মনটা আছে। অ্যাকচুয়ালি যদি 1 নম্বরে কোনো ছবি থাকে তার নাম হচ্ছে দ্য শাইনিং, ঠিক আছে? সেই ছবিটা মানুষের মনের অন্ধকার দিকটার ওপর আলোকপাত করে। হরর কি? হরর ততটাই হরর কিন্তু মানসিক এবং মনস্তাত্ত্বিক, যতটা আলো, ক্রাফট লাইটিং। আমরা ভূত, প্রেত, দত্তি, দানো এগুলোকে আসলে আমাদের মনের কালো দিকগুলোর একটা মানে এক্সটার্নাল ম্যানিফেস্টেশন হিসেবে ব্যবহার করি। তুমি যদি পর্ণসবরীর সাপ দেখো, বা যদি নিকষ ছায়া দেখো, বা আমি আরও অনেক হরর কাজ এই সামনে ভোগ রিলিজ করতে চলেছে, সেটা যদি দেখো, তাহলে তুমি এটা যদি তোমার ওই লেন্সটা থাকে দেখার, তাহলে তুমি বুঝতে পারবে যে আমরা আমাদের জীবনে আমরা যেভাবে আমাদের মন এবং মাথা কাজ করে, এবং যখন আমরা সেই অন্ধকার দিকগুলোর মধ্যে ঢুকি, তখন সেইগুলোর একটা কিন্তু এক্সপ্লোরেশন সেটা। এবং পর্ণসবরী সাপের মধ্যে একটা বিরাট বড় একটা সামাজিক এবং রাজনৈতিক প্রেক্ষাপট ছিল। হ্যাঁ, তুমি যদি খেয়াল করে দেখো, শুধু লাইট আর ক্রাফটের দিকে না, লাইট আর সাউন্ড এফেক্টের দিকে নজর না দিয়ে যদি দেখো, যে সুরঙ্গনার যে চরিত্রটা, তার মধ্যে একটা ট্রাস্ট ইস্যু ছিল মেজরলি। সেটা আসে ছোটোবেলায় কোথাও একটা
সেক্সুয়ালি অ্যাবিউজ হওয়ার জন্য আসতে পারে, ফ্যামিলিয়ালি পারিবারিকভাবে ভালোভাবে বড় না হয়ে ওঠার জন্য আসতে পারে, সেই ইস্যুগুলো গল্পটায় ছিল না, সেগুলো আমার ইন্টারভেনশন ছিল, ঠিক আছে? কাজেই এই শুধু সুন্দর ঘরের মধ্যে কিছু ড্রামা মানেই তাতে মনস্তত্ত্ব নিয়ে আলোচনা হচ্ছে, আর হরর মানেই সেটা শুধু হচ্ছে সাউন্ড আর লাইট, এই ভাবটা যদি তুমি রাখো তাহলে আমি তোমাকে একটা বড় দাদা হিসেবে বলছি, তোমার সিনেমা লিখতে ভবিষ্যতে অসুবিধা হবে, তাহলে শুয়ে শুয়ে রিভিউতেই থাকবে বাকিটা। আর আমি পরব দেখে একটা ছোট কাউন্টার দিয়ে দিই, রাম গোপাল বর্মাকে তুমি বড় আমি চলে যাই, কারণ ব্যাপারটা তো ওদের মধ্যে হচ্ছে, আমার মনে হয় না এখানে আমার কোনো প্রয়োজন আছে। না আমার মাইক আছে, পড়ো না। রাম গোপাল বর্মা নিজে, তুমি তো মনে করো বড় ডিরেক্টর, রাম গোপাল বর্মা বলছে যখন আমি সিনেমা দেখতে যাচ্ছি হরর ফিল্ম, I am least bothered about the story, I am least bothered about any subtext or anything, I want to get scared. এবং তুমি দেখবে যেগুলো আর কি সাকসেসফুল হরর, আমি এক্সরসিস্টের কথা কেন বললাম, যেগুলো যত সাকসেসফুল হরর ফিল্মস হয়েছে, এখন তো এটা রিসেন্ট ইউনাইটেড স্টেটস একটা ট্রেন্ড হয়েছে যে হ্যাঁ সাবটেক্সট দিতে হবে, কিছু করতে হবে, বাট একটা টাইম অবধি কিন্তু হরর ফিল্মে কোনো সাবটেক্সট না থেকেও। রাম গোপাল ভার্মা গত 15 বছরে কোনো সিগনিফিকেন্ট ছবি বানাননি, উনি মূলত পানু বানান, এখন পানু ভালোভাবে বানাতে পারলে আমি তাকে শ্রদ্ধা জানাবো। রামগোপাল ভার্মা যে সময় ছবি বানিয়েছেন সেই সময় উনি চমৎকার কিছু ছবি বানিয়েছেন, সেই সময়কার ছবিগুলো উনি আর বানাতে পারেন না, উনি এখন মূলত যৌনধর্মী যৌনগন্ধী ছবি বানান এবং বেসিক্যালি বাজে বকেনছেন। এক্সরসিস্ট যে ভদ্রলোকের বানানো, খোঁজ নিয়ে দেখো, এক্সরসিস্টের মধ্যে এই যে পজেশন, ডিমনিক পজেশন, এই জিনিসটাকে একটা জাস্ট রূপক হিসেবে ব্যবহার করা হচ্ছে। আসলে এটা একটা টিনেজার মেয়ের ডেমনিক পজিশনের মধ্যে দিয়ে তার সেক্সুয়াল অ্যাওয়েকেনিংয়ের একটা রিডিং থাকতে পারে, সেটা দর্শককে সবসময় সেটা মাথায় রেখে দেখতে হবে তা না, কিন্তু যে বানাচ্ছে সে কিন্তু জানে, সে বানাচ্ছে সে কিন্তু খুব হাড়ে মজ্জায় জানে, হ্যাঁ, এবং সেটাই হচ্ছে মজা সিনেমা বানানোর, যে শুধু সাউন্ড আর লাইটিং যদি আমি বলবো হচ্ছে আমি সাউন্ড আর লাইটিং দেখো, কিন্তু আসলে বানাবো কিন্তু অন্য ভাবনা নিয়ে মাথায়, সেটা কিন্তু ঠিক তলে তলে মানুষের মনে ঠিক যাদের বোঝা তারা ঠিকই বুঝে নেবে। সেটা তো হতেই পারে, কিন্তু আমার হচ্ছে যে ওই যদি ক্রাফটটা যদি ওয়ার্ক না করে, উপর লেয়ারটা ওয়ার্ক করবে না তো কেউ বলছে না, তুমি তো একটা বাইনারি টেনে দিচ্ছ, হরর মানে সাউন্ড আর লাইট, আর ড্রামা মানে হচ্ছে ভালো অভিনয় আর লেখা, এই বাইনারি যদি তুমি টানো তাহলে কপালে দুঃখ আছে দর্শকেরও, মানে রাইটারদের সবারই আর কি, এই বাইনারিটা যদি তুমি টানো। না আমি তো বললে তো যে হরর মানে হচ্ছে লাইট আর সাউন্ড, ওখানে তো ওই ক্রাফটম্যানশিপটা তো খুব ইম্পর্টেন্ট একটা, ড্রামায় নয় বলছো, আমি যে এরা তোমার আমারে যখন ধরো অঞ্জনদার রিনাদি যখন কথা বলছেন খুব ইম্পর্টেন্ট, তখন কেন ট্র্যাকটা হচ্ছে, কেন আলতো মুভমেন্টটা হচ্ছে, সেটা কিন্তু এরকম না যে দুটো ক্যামেরা পেতে রাখলাম আর তারা অভিনয় করে গেলেন, তা নয়, কিন্তু তার মধ্যে একটা ক্রাফট আছে। আমি বক্তব্যটা হচ্ছে ক্রাফট দুটোর ক্ষেত্রেই সমান, হ্যাঁ, দুটোর ক্ষেত্রেই সাইকোলজিক্যাল ইনসাইটটাও সমান। কিছু গাইজ প্লিজ টেক দিস অফলাইন, এইটুকুই বলবো না। আচ্ছা, প্রথমত ও যা বললো তার থেকে দুটো ইম্পর্টেন্ট জিনিস আমি আমার কনটেক্সটে পেলাম, যেটা একবার রিইটারেট করি, যে যত্ন বা মানে সাফল্য, এই দুটোর মধ্যে কিন্তু সবসময় কেন মানে কোনোদিনই কোনো ডিরেক্ট কোরিলেশন থাকে না, থাকলেও সেটা স্পুরিয়াস কোরিলেশন। যত্ন এবং মান এই দুটো থাকলেও একটা ছবি অসফল হতে পারে, আবার এই দুটো না থাকলেও একটা ছবি সফল হতে পারে, ঠিক আছে? সো আমরা যখন ছবি বানাই, আমরা একটা কিছু ভেবে বানাই, সেখানে এবার আমি সেকেন্ড পয়েন্টে আসছি, যে হররের মনস্তাত্ত্বিক দিকটা। আই অ্যাগ্রি উইথ হিম ইন দ্য সেন্স যে আমার সবচেয়ে প্রিয় হরর ছবি ওমেন, নর্মাল ছবি, কোনো আলোর বিশাল কিচ্ছু নেই, জাস্ট ওই ডেমনিক পজিশনেরই ব্যাপারটা, কিন্তু এই ডেমনিক পজিশনটা অ্যাকচুয়ালি প্যারালালি হচ্ছে, অডিয়েন্সও পজেসড হচ্ছে উইথ দ্য প্রোটাগনিস্ট, এবং সেটা হচ্ছে উইথাউট এনি, মানে যেই তুই ক্রাচেসের কথা বলছিলি সেই ক্রাচেস বাদ দিয়ে। সো আমার বক্তব্য সাউন্ড লাইটের কথা বলছি। সো এবার আমার বক্তব্য বা জাম্প স্কেয়ার বা যাই হোক, মানে দ্য ইউজুয়াল ট্রোপস, আমি যেটা বলছি যে এই যে, এবার আমি ওর আগের অবজারভেশনটা বলছিলাম, সেটা ক্যারিয়ারের জায়গা থেকেই হোক, একটা সিনেমার জায়গা থেকেই হোক, কিলবিলের জায়গা থেকেই হোক, হরর জনরার জায়গা থেকেই হোক, what the filmmaker intends to do is what makes a film or breaks a film, not necessarily the following reception, and বিশেষ করে কমার্শিয়াল রিসেপশন। এবং সেটা একটা, দ্যাটস ওয়ান পয়েন্ট আই ওয়ান্টেড টু মেক, এক নম্বর। সেকেন্ড, যেটা লড়াইয়ের কথা যেটা উঠলো, আই লাভ দি অ্যাম্বিশন অফ লড়াই, কিন্তু তারপর ওর সাথে পরমের সাথে আমার নিয়ে কথাও হয়েছে যে লড়াইয়ে আমার মনে হয়েছে
অনেক কাস্টিং, যেটা আমি যেই প্রবলেমটা আমার হয়েছিল উইথ বেগম জান, যে অনেক সময় না ইউ প্ল্যান আ প্রজেক্ট, ও আচ্ছা রাজকাহিনীটা আমি হিন্দিতে করছি, আচ্ছা প্যান ইন্ডিয়ান অডিয়েন্স, তাহলে আমাকে অনেককে কেটার করতে হবে, তাহলে আমাকে ইস্টার্ন সাইড থেকে ব্যাপারটাকে ওয়েস্টার্ন সাইডে নিয়ে যেতে হবে, মানে ভারতবর্ষে নানান রিজন থেকে আমার ক্যারেক্টার্স আনবে। The moment you are thinking and doing this, you're the raw force, the raw intention of a film is becoming contrived. আচ্ছা তাহলে আমাকে লড়াইয়ে যদি আমায় এই বাজেটটা দরকার হয় টু মেক শিওর দ্যাট আই গেট এনাফ মানি ফর দ্য জুনিয়র আর্টিস্ট ফর দ্য অ্যাকশন সিকোয়েন্সেস, সেখানে আমাকে তাহলে কোচের রোলে বুম্বাদাকে কাজ করতে হবে। সেখানে হয়তো অ্যাজ অ্যান অ্যাংলো ইন্ডিয়ান কোচ অঞ্জন দত্ত উড হ্যাভ বিন মাচ বেটার, কিন্তু ও এই অনেক কিছু ভেবে ও নিচ্ছে বুম্বাদাকে। এই যে চিন্তাগুলো কিন্তু মেক্স আ ফিল্ম, টার্নস আ ফিল্ম ইন্টু আ প্রজেক্ট, অ্যান্ড দ্যাট ইজ আ টেন্ডেন্সি যেটা আমারও হয়েছে ক্যারিয়ারে। one needs to avoid, and because one learns from them. Well, my learning was from Begum Jan, his learning is from Lodai. So one must do these things, falter, learn, and then put your foot down, say না যাই বাজেট হচ্ছে, আমি 6টা জুনিয়র আর্টিস্ট কম হোক, স্টেডিয়ামে আমি ভিএফএক্স করতে পারলাম না হয়তো, আমি শুধু ক্লোজ, কিন্তু অ্যাংলো ইন্ডিয়ান কোচটা যে বেটার করবে আমি তাকেই কাজ করব, এইটার কথা মাথায় রেখে আমি ওইটাকে, মানে ওই ডিপার্টমেন্টটা যাবো না। আর এইখানে আমি এক সেকেন্ড একটু অ্যাড করে দিই, ধরো তুমি যে বলছো না যে এটা না, এই যে রামগোপাল বর্মার কথা তুমি বলো না, রামগোপাল বর্মার আমার সব থেকে ফেভারিট হরর ফিল্ম হচ্ছে কন ওয়াজ মোর অফ আ থ্রিলার। এই দেখেছো, আমি কিন্তু গোটা ছবিটাতে মানে ভয়ে আমার পিছনে ঘুরতে ভয় লাগছিল ছবিটা দেখতে দেখতে। সো আই থিঙ্ক ইট ইজ হিজ, মানে ধরো তুমি শকে কেন তুমি হরর বলো, তো থ্রিলার, ইটস মোর অফ আ স্ল্যাশার। হ্যাঁ দেখেছো, তুমি জনার দিয়ে ভাবছো। হ্যাঁ, হরর শব্দটার অর্থ কি? ভয় কিসে পাও তুমি? ভয়। হ্যাঁ, এবার একটা খুনি আমায় মারতে আসছে, একটা ভূত আমায় মারতে আসছে, একটা লোক একটা চেনস নিয়ে আমার মুন্ডু কেটে কাটতে আসছে, এই 3টে জনার তুমি বলছো বেসিক্যালি, রাইট? হ্যাঁ, তো জনারটা ডিফাইন করে না আমার ভয়কে, আমার ভয়ের ধরনটা ডিফাইন করে জনারটাকে, রাইট? হ্যাঁ, তো আমার সব থেকে আমার মনে হয় সাকসেসফুল ভয়ের ছবি হচ্ছে কন। বা ইভেন যদি তুমি অন্যগুলোও নাও, ধরো বাস্তুশাস্ত্র নাও, বা ভূত নাও, বা রামগোপাল বর্মার বানানো, এমনকি রাত, দ্য ভেরি আর্লি রাত, প্রত্যেকটার মধ্যে ভেরি 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 ডিপ ইনসাইট আছে ইনটু সোসাইটি। কনের মধ্যে তো কতটা সেটা ছেড়ে দাও, রাতের মধ্যেও আছে, বাস্তুশাস্ত্রের তুলনামূলকভাবে হয়তো কম, ভূতের মধ্যেও মারাত্মকভাবে আছে। বাট রামগোপাল বর্মা তো কখনো এটা বলবেন না, বললেই তো উনি ঝুঁকিটা হয়ে যাবে, লোকে ভাবে ও বাবা সিরিয়াস ছবি বোধ হয়, তারা দেখতে যাবো না। উনি তো বলবেন গুরু হেভি এফেক্ট আছে, জিঙ্কুম ভয়ে না, মানে এমন ভূত লাফাচ্ছে ঘাড়ে এসে, হ্যাঁ এমন সাউন্ড লাইট হচ্ছে, বিশ্বকর্মা জগদ্ধাত্রী পুজো পুরো, উনি এটা বললে তবেই লোকে দেখতে যাবে ওটা। না, আমি সেটা অ্যাকচুয়ালি বলতে চাই না, আমার কোয়েশ্চেনটা তুমি ইন্টারপ্রেট করতে ভুল করছো। আমি বলতে চাইছিলাম যে ওখানে কি ক্রাফটম্যানশিপটা মানে ফ্রন্ট সিট নেয়, আর ড্রামা বেসড ফিল্মে কি তোমার অ্যাক্টর পরমব্রত চট্টোপাধ্যায় কি ফ্রন্ট? না, একদমই না। যদি এই ভুলটা করি তাহলে আমি একটু গর্ব, একটু শ্লাঘা করে বলতে পারি যে বাংলায় হরর হতো না। হ্যাঁ, সে তোমার ভালো লাগুক চাই না লাগুক, আর কারো ভালো লাগুক চাই না লাগুক, বাংলায় হরর, সুপার ন্যাচারাল হররটা আমি ইন্ট্রোডিউস করেছি গত 2 বছরে, ঠিক আছে? এবং আমি সেটাকে কন্টিনিউ করে নিয়ে যেতে চাই ইন মাই ওন ফর্ম, ঠিক আছে? সেটাকে যদি আমি ভাবতাম যে ওটা শুধু সাউন্ড আর ক্রাফটের ওপর, সাউন্ড আর লাইটিংয়ের ওপর ডিপেন্ড করে হররটা বানাবো না, তাহলে ওই ভুলটা হতো, তাহলে আর হরর রিইন্ট্রোডিউসডই হতো না। হ্যাঁ, ওটা আমার কাছে একটা হরর ফ্র্যাঞ্চাইজি বা একটা হরর গল্প, সুপার ন্যাচারাল হরর গল্প ততটাই লেখা এবং মনস্তত্ত্ব ডিমান্ড করে যত একটা ড্রামা ডিমান্ড করে, জাস্ট তার স্পেসটা আলাদা, তার আধারটা আলাদা, এইটুকুই। শ্রীদার হরর করার কোনো পরিকল্পনা আছে? হ্যাঁ, করেছি তো, একটা কিল বিল সোসাইটি বলে আমার একটা হরর ছবি আসছে 11th, সেখানে মৃত্যুঞ্জয় কর বলে একটা ভূত পূর্ণা আইজ বলে একটি নর্মাল মানুষকে পোজেস করে, এবং এটার মধ্যে কিন্তু কোনো লাইট আর জাম্পস্কেয়ার নেই, কিন্তু ক্রাফটসম্যানশিপ আছে, ড্রামা আছে, ভালো অভিনয় আছে। আমরা দেখবো, আমিও চেষ্টা করলাম হরর, দেখা যাক কেমন কি হয়। না সিরিয়াসলি বলো না, মানে তুমি ভেবেছো কখনো হররই একটা জনরা যেটা আমার অ্যাকচুয়ালি বাকি আছে,
ওই আমাকে আগের দিন একজন প্রশ্ন করছেন যে এনি বক্সেস লেফট টু টিক, ওইটাই আছে। এবং সেখানে আই হ্যাভ টু অ্যাগ্রি উইথ পরম যে এর আগে বাংলায় হরর মানে আমরা দেখেছি রাত 12টা 5 কিংবা মানে ওই আগেও তো সেরকম খুব একটা হতো না। না 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 এবং সেই হ্যাঁ মিস্ট্রি হলের সেটা বহুদিন আগে। তো সো এবার স্লিক হরর বা সেই অর্থে যেই হররটা ক্যান অ্যাকচুয়ালি কম্পিট উইথ দ্য রেস্ট অফ দ্য ল্যাঙ্গুয়েজ হরর্স দ্যাট উই সি মানে চারিদিকে, সেটা তো পরমই ইন্ট্রোডিউস করেছে থ্রু হইচই। সো আমার মনে হয় যে দ্যাট ইজ সামথিং, দ্যাট ইজ আ জনরা উইচ ইজ ভেরি ডিফিকাল্ট। হ্যাঁ মানে অ্যাজ মানে হরর আর কমেডি এই দুটোই খুব ডিফিকাল্ট জনরা। ইনফ্যাক্ট হরর কমেডি ইজ আই গেস তাহলে ইট মেক্স ইট ইভেন মোর, না আমার মনে হয় না হরর কমেডি ইজ ইজিয়ার। আচ্ছা মানে আমি বলার কেউ না, এত সাকসেসফুল হরর কমেডি যে আমি কি বানিয়েছি হরর কমেডি যে বলবো মানে সেটা আমি বলার কেউ নই। তবে আমার নিজের হরর করে উইদিন কনস্ট্রেন্টস মানে আমরা যে রিসোর্সেসের মধ্যে কাজ করি সেই রিসোর্সেসের মধ্যে কাজ করে অ্যাকচুয়ালি যেখানে একটা মানুষ টার্কিশ হরর দেখছে, ইন্দোনেশিয়ান হরর দেখছে, আমেরিকান হরর দেখছে, তার পাশে বাংলায় এইটুকু সীমিত সামর্থ্যের মধ্যে কাজ করে মানুষকে ভয় জেনুইনলি পাওয়ানোটা আমার মনে হয় একটু কঠিন। যে একটা ভূত এসে মানে ভয়ের বদলে সেটা নিয়ে মজা হচ্ছে, অ্যাকচুয়ালি সেটা তো প্রেসিডেন্স আছে, কারণ অনেকদা তো ভূতের ভবিষ্যৎ করেছে। সো ইটস বিন ডান বিফোর। সো ডেফিনেটলি ইচ্ছে আছে করার। দেখা যাক, তুই পরমের বকুনি খেয়ে যদি একটা ভালো হরর স্ক্রিপ্ট লিখতে পারিস আমাকে দে, তাহলে আমি ডিরেক্ট করবো হ্যাপিলি। আমি অ্যাকচুয়ালি অ্যাকশনের মধ্যে হরর আনতে চাই। আচ্ছা, লিওন দ্য প্রফেশনাল বলে একটা ফিল্ম আছে না, লিওন, হ্যাঁ ওখানে দেখবে অ্যাকশনগুলো সিনগুলোকে হররের মতো করে ট্রিট করা, মানে হিরোটাকে দেখা যায় না সেইভাবে যাই না, হবে না এখানে আমরা কি কেন জানো আজকে আমরা একসাথে হয়েছি। এই দেখো আবার এসবের কি দরকার, তো কিল বিল নিয়ে দুটো প্রশ্ন করবি তো কর, তাহলে আর কি বলবো। আর কৌশানীকে এইভাবে এক্সপ্লোর করা, মানে তুমি কি এটা যে এখন ট্রেন্ডে আছে যেহেতু শিবুদা ব্যাক টু ব্যাক নিচ্ছে, শিবুদা ব্যাক টু ব্যাক নিচ্ছে মানে শিবু ব্যাক টু ব্যাক, এই সেকেন্ড ব্যাকের আগে কিন্তু ইয়ের কাস্টিং হয়ে গেছিল, মানে বহুরূপীর পরে হয়েছে, কিন্তু বহুরূপী যে আবার প্রলয়ের পরে হয়েছে। সো একটা চেইন রিয়াকশন বলে একটা জিনিস হয়। হ্যাঁ, সো চেইন রিয়াকশনের জায়গা থেকে মানে তাহলে তো অনুপম রায়ের করা সব শিবুর গানই ইভেনচুয়ালি আমার ক্রেডিট, সেটা তো নয়। মানে তো একটা মানুষ শুরু করে, তো সে মানুষের কাজ দেখে আরেকটা মানুষ নেয়। স্বাভাবিক ইভলিউশন অফ থট বা সাকসেসফুল কাস্টিং বা সাকসেসফুল টিম সিলেকশন এইভাবেই হয়। তো সেখানে অবভিয়াসলি কৌশানী, যেটা পরম বললো যে আবার প্রলয়ের আগে তো কৌশানী ডিডন্ট হ্যাভ আ হিউজ রেপুটেশন অ্যাজ অ্যান অ্যাক্ট্রেস, কিন্তু আবার প্রলয়ের বহুরূপীর পর আমার মনে হয়েছিল দ্যাট দেয়ার ইজ আ স্পার্ক, মানে লেটস নট, মানে বহুরূপীর শিবুস ফিল্ম এসেন্সিয়ালি। হ্যাঁ, আবার প্রলয় হেভি রেগে যায়, খচে যায়, হ্যাঁ আবিরও যায় হয়তো একটু, কিন্তু সেটা আমরা জানি না। তো আমার মনে হয় আবির, রীতাবরী কম রাগে, সকলের মধ্যে সব থেকে মিচকে মানে বুদ্ধিমতী কিন্তু রীতাবরী বলে আমার মনে হয় আর কি। তো সেই সো যাই হোক, বাট অফকোর্স বহুরূপের শিবুস ফিল্ম অ্যান্ড আবার প্রলয়েজ অপুদাস সিরিজ। এটা আবার কি ঋত্বিক রেগে যেতে পারে, যাই হয় না, বাট দ্য থিং ইজ কিন্তু স্পার্ক ছিল। এবার সেই স্ফুলিঙ্গ দাবানল হয়ে উঠেছে কিন্তু পূর্ণাইচের হাত ধরে, এবং এটা ও সব জায়গায় বলছে এবং রাইটফুলি বলছে যে she will be remembered as Poorna Aich forever, because that is the kind of performance A that she's given, B that is the scope also she got in the role. মানে একটা মানে আমরা ইনফ্যাক্ট স্ক্রিন টাইম নিয়ে কোনো কথাই বলছি না, মানে ও কিন্তু প্রথম থেকে শেষ অবধি ছবিটার আছে, মানে আনন্দ কিন্তু অনেক পরে ঢোকে। হ্যাঁ, সো এইটা কিন্তু মাথায় রাখতে হবে। এবং এই যে একটা ছবিকে শোল্ডার করা, নারীকেন্দ্রিক ছবির মধ্যে চর্চায় ছিল, সো এটা সেই অর্থে কিন্তু একটা নারীকেন্দ্রিক ছবি, এবং সেটা কিন্তু শোল্ডার ডেফিনেটলি খুব ভালোভাবে করেছে কৌশানী।
আচ্ছা, এইখান থেকে এই যে তুমি ডিস্টিংশনের কথা বলছিলে সৃজিতদা, যে যে সত্যি বলে সত্যি কিছু নেই, ভালো ওয়ার্ড অফ মাউথ পেয়েও সেরকম হচ্ছে না, বা এই রাত তোমার আমারও তো একটা নিশ ছবি ছিল, একটা সার্টেন, তাও ভালো করেছে, 50 ডেজের উপর চলেছে। তো মানে এইটা মানে যে ভালো ওয়ার্ড অফ মাউথ হয়েও ওই লেভেলে যাচ্ছে না বক্স অফিসটা, মানে এটা মানে তুমি কিভাবে, মানে যে কোনো ছবি দি মানে যেগুলো খুব ভালো, মানে ধরো পদাতিক, না 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 দেখো পদাতিকে তো এটা অন্য, হ্যাঁ, কিন্তু এটা কিন্তু চক অ্যান্ড চিজ। মানে এই বছরের সবচেয়ে ব্যবসা সফল ছবি 1 নম্বরে সত্যি বলে, 2 নম্বরে এই রাত তোমার, ঠিক আছে, দুটোই খুব নিশ ছবি, দুটোর যেই পরিমাণ ব্যবসা করার কথা, আমি তো বলছিলাম যে আমি সত্যি বলে এত ব্যবসা করে আমি ভাবিনি। হ্যাঁ, আর এই রাত তোমার আমার, অফকোর্স এই রাত তোমার আমার, অ্যাগেন ইউ হ্যাভ টু কিপ ইন মাইন্ড যে যেই সময় রিলিজ করেছে সেই সময় অলরেডি দুটো ছবি আছে, অঞ্জনদা, রীনাদি বাঙালির চিরন্তন আইকন। সো এই দুটো ছবি নিশ হওয়া সত্ত্বেও এই দুটো ছবি যথেষ্ট ভালো ব্যবসা করেছে, অনেক কম, হ্যাঁ হ্যাঁ, অফকোর্স অনেক কম থিয়েটার্স, এবং মানে বাকি যে ছবিগুলো এসছে সেই তুলনায় এই দুটো ছবি সবচেয়ে ভালো করেছে এই বছর। কিন্তু মাই পয়েন্ট ইজ নট দ্যাট, মাই পয়েন্ট ইজ এই ছবিগুলোর কি এতটাও ব্যবসা করার কথা ছিল? আমার মনে হয় না, কারণ দুটোই খুব নিশ। ইটস নট দ্য বহুরূপী বা যে কমার্শিয়াল লার্জার দ্যান লাইফ স্পেকটেকল দেখতে এখন মানুষ হলে যায় এবং ওটিটির জন্য অপেক্ষা করতে পারে না, সেই ধরনের দুটোর কোনোটাই পড়ে না, রাইট? সো সেটাই আমি বলছি যে সেই তুলনায় কিন্তু আই এম আমি জানি না এই রাত তোমার আমার বক্স অফিসে তো খুবই হ্যাপি, আই এম অলসো এক্সিডিংলি হ্যাপি উইথ সত্যি বলে সত্যি কিছু নেই বক্স। ইনফ্যাক্ট এই রাত তোমার রিলিজ করলে, বক্সটা না করলে সেই সময় আরও বেশি হতো, মানে একদম 1 সপ্তাহ পরেই রিলিজ করেছিল, সো অনেকটা বক্স অফিস ক্যানিবালাইজ হয়েছে। এবং যেহেতু সেম হাউস, আমি এক্সিবিটরদের সাথে ঝগড়াও করতে পারিনি, কারণ তারা বলেছে ভাই তোমার মানে তোমাদের ইনফাইটিং চলছে। সো হোয়াট এভার ইট মাইট বি, আমি যদি ধরে নিলাম দুটোকে একসাথে করে আমি একটা বললাম যে নিশ বক্স অফিস এই দাঁড়িয়েছে। আমরা যদি আগের বছরের তুলনায় দেখি, ইটস এ মাচ বেটার পারফরমেন্স। আগের ফার্স্ট কোয়ার্টারে এই বক্স অফিস কিন্তু ছিল না, মানে এর 50%ও ছিল না ইনফ্যাক্ট, ঠিক আছে? সো এইটা কিন্তু নাম্বার 1 ভেরি গুড সাইন, কারণ 2024 অ্যাকচুয়ালি ইজ এ ভেরি গুড ইয়ার ফর বাংলা সিনেমা। মানে যারা একটু নিহিলিস্টিক, যারা একটু নৈরাশ্যবাদী, তারা যারা একটু গালো রব তুলতে ভালোবাসে, তারা হয়তো এটা নিয়ে ভেঙে পড়তে পারেন। কিন্তু 2024-এ বহুরূপী, খাদান, টেক্কা, সন্তানের মতো 4টে বিশাল হিট হয়েছে, রটারড্যামের মতো ফেস্টিভ্যালে 3টে বাংলা ছবি গেছে, পদাতিক সারা পৃথিবী ঘুরে বেরিয়েছে ফেস্টিভ্যালে। সো ক্রিটিক্যালি, কমার্শিয়ালি লাস্ট ইয়ার ওয়াজ ভেরি গুড ফর বাংলা সিনেমা। অযোগ্য চলেছে, এটা আমাদের গপ্প। সো নাকি সেটা বোধহয় তার আগের বছর, 24-এ না জমেছে। সো মাই পয়েন্ট ইজ 24 ওয়াজ আ গ্রেট ইয়ার ফর বাংলা সিনেমা। ওকে, অ্যাকচুয়ালি 22 সব থেকে ভালো ছিল, 22 সেখানে ডিপ ছিল অনেক বেশি। 22 কি ছিল? 22 মেলা শুরু, তারপরে আমাদের ওই অপরাজিত। ও হ্যাঁ, 20 রাইট 22 বাজে। 23-তে একটা ডিপ ছিল, অনলি দশমান রক্তবীজ। 24-এ আবার উঠলো। 24-এ ইনফ্যাক্ট শুরুর দিকে, সেটা অবশ্য ফার্স্ট কোয়ার্টারের পরে অতি উত্তম ছিল, ইয়েও ছিল আমাদের অন্যটা বল, এটা আমাদের গল্প ওই ফার্স্ট কোয়ার্টার, হ্যাঁ ফার্স্ট হ্যাঁ ওখান থেকে। তো 25-এ আমার ফার্স্ট কোয়ার্টারে আমার মনে হচ্ছে ইটস এ গুড মোমেন্টাম which is kind of carrying on from 24. এবার অবভিয়াসলি এবার কিলবিল আসছে, তারপরে দেবী চৌধুরী আসছে, আমার বস আসছে, আমাদের মেয়েতে তো মানে একেন আসছে, হ্যাঁ, অঙ্ক কি কঠিন আসছে। সো পরপর অনেকগুলো ইন্টারেস্টিং ছবি আসছে। তারপর পুজোয় তো দ্য বিগ ব্যাটল, রঘু ডাকাত ভার্সেস রক্তবীজ। এবারে পুজোর সময় খুব দুঃখ। না, আমার এই নিয়ে দেবের সাথে খুব পরিষ্কার কথা হয়ে গেছিলো, টেক্কার সময় কথা হয়ে গেছিলো যে পরের বছর পুজোয় কী। আমি বললাম তুই বল, আমার একটাই বড় ছবি আছে লহ গৌরাঙ্গের নাম রে, সো সেটা আমি পুজোতেও আসতে পারি, ডিসেম্বরেও আসতে পারি। সো দেভ ক্যাটেগরিক্যালি সেড দ্যাট তাহলে ইউ কাম ইন ডিসেম্বর, কারণ ওর তো পুজোতেও আছে, ডিসেম্বরেও আছে, প্রজাপতি আছে, আর এখানে রঘু ডাকাতে। সো ও বললো যে ডিসেম্বরে আস, তো আই থট ফাইন, চলো একটা পুজো আমি স্কিপ করে ডিসেম্বরে আসি। বিকজ আসাই যায়, কিন্তু এই যে মানে এই ছবিটার জন্য অন্য ছবি শেয়ার কমে যাচ্ছে, এইটা পুজোতে ম্যাক্সিমাম হয়। এবার
এটা 2023-এও হয়েছে, 2024-এও হয়েছে। আমি চাই না 2025-এ, আমার ব্যক্তিগত মত, দুটোর বেশি বড় বাংলা ছবি আমার মনে, দুটো ইজ আই থিঙ্ক দ্য অপটিমাল নাম্বার। যদি না তুমি ইচ্ছে করে কোনো ছবিকে ক্যানিবালাইজ করতে চাও, যে ইউ ওয়ান্ট টু ইট ইন টু দ্য রেভিনিউ, সো সেইটা যদি করতে না চাও তাহলে আমার মনে হয় দুটো ইজ গুড। সো আই থিঙ্ক ডিসেম্বরেও দুটো থাকবে, মানে প্রজাপতি থাকবে আর লও গৌরাঙ্গের নামরে থাকবে, আরও থাকবে হয়তো, বাট আই ক্যান অনলি প্ল্যান ফর ফিল্ম যেখানে আই ক্যান টক অ্যান্ড ডিসকাস অ্যান্ড কোঅপারেট উইথ দ্য মেকার্স। লহগৌরাঙ্গের নাম শুট কবে থেকে শুরু? জুন। পরমদাকে তখন এরকম বকা দিত নাকি, মানে সিনিয়রদেরকে জ্ঞানটা? না, ও তো সিনিয়রদের বকা দেয়নি, ও তোকে বকা দিয়েছে, তুই তো ওর সিনিয়র না না, আমি জুনিয়র, মানে বলছি যে পরমদা তো সবাইকে একটু বকা টাকা। না প্রয়োজনে বকা দিই আর প্রয়োজনে পাকামি করি, কারণ ছোট থেকেই পাকা। হ্যাঁ, পাকা। একদম না, পরম ওয়াজ অলওয়েজ ওপিনিয়নেটেড, মানে ওর যেটা ওপিনিয়ন ও সেটা বলে, এবং দ্যাটস দ্য ওয়ে ইট শুড বি। আমি ওপিনিয়ন, সবাই ওপিনিয়নেটেড, মানে সবাই তো এটা ওর মতো ভালো করে আর্টিকুলেট করে ব্যক্ত করতে পারে না, কিন্তু আমার মনে হয় আমরা সবাই, মানে অফকোর্স, মানে কেন ওপিনিয়ন দেবো না, কারোর ওপিনিয়ন থাকলে সেটা না দেওয়াটা বোকামি না। মানে তুই এখন সদ্য বকুনি খেয়েছিস বলে তোর একটু জুজু লাগছে, ও ওরকম জুজু না, মানে অফকোর্স উইভ হ্যাড ডিসএগ্রিমেন্টস, মানে সবসময় যে মতে মিল হতে হবে সেটার তো কোনো একেবারেই হয়নি, ওর সঙ্গে তো হয়নি, মানে আরে ভাই, আই ইউজ টু ওয়ার্ক ফর হিম। আমি যখন ব্যাঙ্গালোরে কাজ করছি, ইকোনমেট্রিক্স নিয়ে করছি, তখন ও তো এখানে অলরেডি কাজ শুরু করে দিয়েছে। তোমরা টেলিফিল্মে তো 22/7 তো আমি তো অরিজিনালি পরমদা ডিরেক্ট করার কথা ছিল, কৌশিক সেনের অভিজিৎ পাকরাশি করার কথা ছিল, আর সৌমিত্র চ্যাটার্জির প্রবীণ। শার্পেস্ট মাইন্ড, তার কারণটা হচ্ছে যে আমার একটা ঘটনা মনে আছে, সেটা আমি নাম করব না, সেটা হচ্ছে একটু মাইকটা, সেটা হচ্ছে যে আমরা তখনও না এখানে হাতে স্ক্রিপ্ট লেখা হয়, স্ক্রিপ্ট লেখা বলতে আমরা ওরকম বুঝি ব্যাপারটা আর কি। তো আমাকে সুজিত প্রথম অটোগ্রাফের স্ক্রিপ্টটা যখন পাঠিয়েছিল, হিন্দিতে ছিল সেটা, কিরদার নাম ছিল, তো ওটা আমি প্রথম একটা বাঙালি লোকের লেখা একটা ফাইনাল ড্রাফটে একটা প্রফেশনাল স্ক্রিপ্ট পড়লাম। হ্যাঁ, আমি পড়ে বললাম বস, বলে আমার এক মানে চিত্রনাট্যকার বন্ধুকে ফোন করে বললাম যে বস, আমরা মানে এটা একটা লোক লিখেছে, হ্যাঁ, লোক মানে সে আমার স্কুল সিনিয়র, তখন সেদিকে কেউ চেনে না, হ্যাঁ, তখন আসেও নি কলকাতায়, ইনফ্যাক্ট আসবে করছে এরকম একটা আর কি। তখন সে বললো যে বাবা, তাহলে কি আমরা লিখি না, আর এরকম একটা বললাম না। আমি কি বলার চেষ্টা করছি একটু বোঝো, আমার মনে হয় যে মানে না, এই অ্যাপ্রোচটা দরকার, খুব প্রফেশনালি, একদম প্রফেশনালি রিটেন একটা, মনে হয় হ্যাঁ এরকম দিস ইজ হাউ। আমি কি তখনও ফিল্ম স্কুল যাইনি, হ্যাঁ, আমার একটা ধারণা আছে ভাষা আর কি কীরকম হতে পারে প্রফেশনাল স্ক্রিপ্ট, বাট দেখে মনে হচ্ছে হ্যাঁ, এরকম একটা স্ক্রিপ্ট নিয়ে শ্যুট হওয়া উচিত। একটা রুল করা, হাতের লেখা, তার একটা মজা আছে, বাট সেটা এক একটা সময়ের এক একটা জিনিস না, মানে ধরো 70-এর দশকে ওটার একটা অন্য আমেজ, চার্ম ছিল, সেটা তো আর 2000-এর থাকতে পারে না, যখন গোটা পৃথিবীটা কম্পিউটারাইজড হয়ে গেছে, রাইট? তো তখন বলেছিলাম তখন বাংলাতে কেউই লিখতো না কম্পিউটারে কিছু, মানে প্রায় না বললেই চলে, মানে হয়তো 99 জন লিখতো না 100 জনের মধ্যে, 100% আর কি। আমার মনে আছে শ্রীকান্ত আজও এটা বলে যে অটোগ্রাফের যে পিচ ছিল, ইট ওয়াজ বেসিক্যালি আ পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, এবং তখন পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে মিউজিক এমবেড করাটা জাস্ট টেকনোলজিটা এসছে। সো অটোগ্রাফে কিন্তু পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে অটোগ্রাফের গানগুলো বেজেছিল, মানে ইফ ইউ ক্লিক অন আ স্লাইড ইট উইল গিভ ইউ দ্য সিচুয়েশন, দ্য ফার্স্ট সিচুয়েশন, চল রাস্তায় সাজি ট্রামলাইন বাজছে, তারপরে সিনপসিস গান, মানে গল্প এগোলো, আবার নেক্সট সিচুয়েশন এলো, ইউ ক্লিক অন দ্য স্লাইড, বেঁচে থাকার। তো এইটা ওয়াজ ওর কাছে একেবারে মানে তখন, আর সেটা শ্রীকান্ত আজও বলে। শ্রীকান্তকে আমি কিল স্ক্রিপ্ট শোনা গেছি, मुझे मुझे नहीं सुनना है। बोला क्यों नहीं सुनना है? मुझे नहीं, तू आजकल वो ऑटोग्राफ वाला पिच नहीं करता है तो इंटरेस्ट नहीं करो ना, एआई यूज করে একটা ট্রেলার বানিয়ে নিয়ে গিয়ে এখন দেখো এআই ইউজ করে আমি কিছু গলা করেছি, তো সেই গলাগুলো থেকে এআই তো ইউজ করলাম, অতি উত্তম এআই ইউজ করলাম, পদাতিক এআই পিচের জন্য বলছি আর কি, পিচের জন্য আচ্ছা এই আমরা করছি, আমরা হাসলার আমাদের করতে আলাদা জায়গায় এআই করে প্রেজেন্টেশন করছি না, এআই তো ইউজ করছে তো সবাই ইউজ করছে, আমিও করি, আমি করব, আমি নিজে করি না, মানে আমার টিম যখন পিচ তৈরি করে তারা। পরমদার যে ছবিটা সাগর জকের জন্য যে পার্ট 3টা,
ওটা একটা এআই ভার্সনের ট্রেলার আছে, দেখেছো তুমি? এআই ভার্সনের ট্রেলার, হ্যাঁ যেটা এখন রিলিজ করে না 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 কিছু রিলিজ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো ওইটা যেটা না 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 ফ্যান মেড না, কে বানিয়েছে? তো ওরাই বানিয়েছে? নেগোসরা বানিয়েছিল। তো ওরা যেটা বানিয়েছে আর যেটা শুট করেছে সেম একদম, আচ্ছা এটা আমি জানি। এতটাই ভালো হয়েছে, না এতটাই মিলিয়ে মিলিয়ে করেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখতে হবে তো। That was looking শায়ন্ত হ্যাঁ, হ্যাঁ, ওরা খুব ওইগুলো খুব মেনটেন করে করে ওদের না টিমটা। ওরা খুব চেষ্টা করে এগুলো, ওরা খুব টেক স্যাভি দ্যাট। থ্যাংক ইউ সো মাচ। কিলবিল নিয়ে কম কথা হলো, পরমদার বকুনি একটু বেশি হলো। ভালো তো, মাঝে মাঝে খাওয়া সারাদিন সব সময় তো অন্য লোককে দেখি বকুনি দেয়। এখন আমি আর ওইসব করি না, খেলে একটু এখন আরব করি না এখন। আচ্ছা ঠিক আছে। এই সম্বন্ধে কিল বিলটা 11 তারিখ, হ্যাঁ এটা কিন্তু মনে করে, হ্যাঁ বাকি ঠিক আছে, হ্যাঁ।